ক্রাতোস ফ্রম গড অফ ওয়ার নাকি? পরে দেখলাম না, এরা হচ্ছে আমাদের শাকিব। হ্যাঁ, তো মাত্রই দেখে উঠলাম শাকিব খানের বরবাদ মুভি, যেটা গত রোজার ঈদে বরবাদ করে দিয়েছিল বক্স অফিস। সো এই মুভিটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই অ্যান্ড অফকোর্স স্পয়লার থাকবে, কারণ হচ্ছে আমি একটু ডিপ ডাউন অনেক কথাবার্তাই বলবো। এই মুভিটা যদি আমাদের অনন্ত ভাইয়া করতেন, মুভির নাম দিতেন হচ্ছে বরবাদ দি গন কেস, কারণ ওনার আগের মুভিগুলোর নাম ছিল এরকম: হোজ, দি সার্চ, স্পিড, দ্য গতি, কিল হিম, দ্য মাইডালা, অনন্ত ভালোবাসা, হোয়াট ইজ লাভ, এরকম ছিল। সো ওনার এই মুভির নাম হইতো বরবাদ দি গন কেস। যাই হোক, ভাগ্য ভালো যেটা অনন্ত ভাইয়ার মুভি না, এটা হচ্ছে শাকিব খানের মুভি, অ্যান্ড ডিরেক্টর হচ্ছেন মেহেদী হাসান হৃদয়। ওকে, সো এই মুভিটা আমি অলরেডি একবার দেখছি সিনেমা হলে, এবং ওইটা রিভিউ দিয়ে দিচ্ছি গত 2 মাস আগে। বাট ভাবলাম যে ওটিটিতে আসছে এই মুভিটা, সো ভাবলাম ওটিটিতে দেখার পর আরেকবার একটু কথা বলা দরকার, কারণ অনেক কিছু আছে যেটা আমি আমার গত রিভিউতে বলতে পারি নাই, অ্যান্ড অনেক ব্যাপার আছে যেটা হয়তো বা আমি ভাবছিলাম থিয়েটারে যা দেখছি ওটিটিতে হয়তো বা তার চেয়ে বেশি কিছু পাবো, বাট আনফর্চুনেটলি পাই নাই। থিয়েটারে যা ছিল এখানে তাই আছে, যেটা তো ওই টাইমে বলা বলি হয়েছিল ওই বরবাদের টাইমে, যে বরবাদ মুভিতে অনেক অ্যাকশন সিন আছে যেগুলো কিনা সেন্সর বোর্ড কেটে দিচ্ছে, রাখতে দেয় নাই। তো আমি ভাবছিলাম যে যেগুলো সেন্সর করে দেওয়া হয়েছিল সেগুলো হয়তো বা ওটিটিতে পাবো, বাট আনফর্চুনেটলি না, যা আমি হলে দেখছি তাই এখানে দেখছি। ইভেন ওই সিনেমা হলে যে অনেক কিছু হচ্ছে ব্লার করে দিছিল, যে ধরেন কোরাল দিয়ে কোপ দিছে, এটা হচ্ছে ব্লার করে দিছে। দেখলাম যে ওটিটিতে ওইটা ব্লার করে দিছে। এখন এটা কি সেন্সরের কারণে ব্লার করে দেওয়া, নাকি এমন হয়েছে কি না কি জানে, যে যদি ব্লার করে না দেওয়া হয় তাহলে জিনিসটা ধরা পড়তেছিল যে ভিএফএক্স এ যে আসলে কোপটা লাগে নাই, এটাও হইতে পারে, হু নোস। এনিওয়ে, এখন হচ্ছে মুভিটা নিয়ে কথা বলতেছি। তার আগে আমি একটু বলে নেই, আমি যখন বরবাদের রিভিউটা দিছিলাম, আমার রিভিউ দেখে অনেকে মুভিটা দেখতে গেছেন, এন্ড হচ্ছে অনেকেই এক টাইপের কমেন্ট আমি পেয়েছি। অফকোর্স সবই ছিল পজিটিভ কমেন্টস, এন্ড কিছু কমেন্ট ছিল এইরকম যে আমি যেমনটা বলছি তেমনটা তাদের মনে হয় না, এই যে ওরকম আহামরি কিছু মনে হয় না অনেকের কাছে। হ্যাঁ, ঠিক আছে, ইটস ট্রু যে আমি যদি হচ্ছে ইন্টারন্যাশনালি কম্পেয়ার করতে যাই, হয়তো আমরা ওরকম কিছু করে ফেলি নাই, বাট আপনাকে বুঝতে হবে যে বাংলা সিনেমার কয়েকদিন আগেও, ভাই কয়েক বছর আগেও বাংলাদেশের সিনেমা মানেই ছিল কপি কপি কপি। ধরেন নাম চুরি করতো এক জায়গা থেকে, আপনার গানের সুর চুরি করতো এক জায়গা থেকে, স্টোরি চুরি করতো আরেক জায়গা থেকে, এরকম 3-4টা জিনিসপত্র মিলায়ে তারপর মুভি তৈরি করে ফেলা হতো। এই তো কত 2023-এই তো 2023-2022-এ বাপ্পি চৌধুরী একটা মুভি আসছিল, মুভির নাম হচ্ছে শত্রু, সেটাও বিভিন্ন জায়গা থেকে কপি। ওটার নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এনিওয়ে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যেই কয়েকদিন আগেও, কয়েক বছর আগেও আমরা কপির উপর ডিপেন্ডেন্ট ছিলাম, সেখানে মৌলিক স্টোরি নিয়ে, হ্যাঁ ঠিক আছে, ইটস ট্রু যে খুব আমরা ইন্সপায়ার্ড হচ্ছি। যেমন হচ্ছে এই বরবাদ মুভিটাই হাইলি ইন্সপায়ার্ড ফ্রম অ্যানিমেল, কেজিএফ, এই স্টাফগুলো থেকে ইন্সপায়ার্ড হয়েই হচ্ছে মুভিটা বানানো হয়েছে। অ্যান্ড অসংখ্য এলিমেন্ট বিভিন্ন বলিউড মুভি বলেন বা বিভিন্ন তামিল তেলুগু সিনেমা থেকে নেওয়া হয়েছে। ইটস ট্রু, অ্যান্ড আই থিঙ্ক মেহেদী হাসান হৃদয় যে ডিরেক্টর, তিনি বিভিন্ন জায়গায় হয়তো স্বীকারও করছেন। আই থিঙ্ক যে ইন্সপায়ার্ড হয়ে কোনো কিছু তৈরি করা অ্যান্ড সেটাকে স্বীকার করা, অ্যান্ড এতে দোষের কিছু আমি মনে করি না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অনেকে যেটা বলতেছে ভাই এটা তো খুব আহামরি কিছু হয়ে যায় না। হ্যাঁ, ইটস ট্রু, আহামরি কিছু হয়ে যায় না, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে আহামরি কিছু কয়েকটা স্টাফ যদি আমি স্পেসিফিক্যালি ইন্ডিকেট করতে চাই, তার মধ্যে একটা হচ্ছে এই মুভিটার লাস্ট ফাইট। এত চমৎকার লাস্ট ফাইট, লাস্ট কবে বাংলা মুভিতে দেখছি বা দেখছি কিনা আদৌ আমার সন্দেহ আছে। আমি বলতে যাচ্ছি এই ফাইটের ধরনটা অলওয়েজ কি হয়, লাস্ট ফাইট, হ্যাঁ ফাইট হবে, সেখানে হচ্ছে সাসপেন্সের মিউজিক থাকবে বা হচ্ছে অ্যাকশন কেন্দ্রিক মিউজিক থাকবে, একদম রক রকের মিউজিক থাকবে। বাট বরবাদের মিউজিক ছিল কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলের। লাস্ট ফাইটের কথা বলছি, ওইখানে জাস্ট একটা গান দেওয়া হচ্ছে, মানে এক পাশে ফাইট চলতেছে, আরেক পাশে গান বাজতেছে, ওই যে নিঃশ্বাস প্রতি নিঃশ্বাসে নাম তোমার। আমি যদি এটা রেফারেন্স দিতে চাই, সেটা হচ্ছে আমি ছোটবেলায় প্রচুর বলিউড মুভি দেখতাম, এখন তো আর দেখি না। সো আমার ছোটবেলার ফেভারিট মুভিগুলোর মধ্যে একটা মুভি ছিল হচ্ছে এগ ভিলেনের মধ্যে একটা ফাইট সিন আছে, যেখানে হচ্ছে একদিকে ফাইট চলতেছে, আরেকদিকে হচ্ছে গান চলতেছে, জারুরত সম্ভবত, হ্যাঁ, অ্যান্ড সিদ্ধার্থ ছিল হচ্ছে ওই মুভিটাতে। মোস্ট ফেভারিট বলিউড মুভিগুলোর মধ্যে একটা হচ্ছে এগ ভিলেন, কারণ ওই টাইমে যেই টাইপের বলিউড মুভি হচ্ছিল তার মধ্যে কমপ্লিটলি ডিফারেন্ট ধাঁচের মুভি ছিল এই এগ ভিলেন, কমপ্লিটলি ডিফারেন্ট। যে স্টোরি দিক থেকে বলেন, স্টোরি যদি হচ্ছে ইন্সপায়ার্ড সাউথ কোরিয়ান একটা মুভি থেকে ইন্সপায়ার্ড বা বলা যায় মোটামুটি কপি বলা যায় করছে। আচ্ছা, ওইটা ফ্যাক্ট, তখন তো আর সাউথ কোরিয়ান মুভিও আমি দেখতাম না। সো আমার কাছে ওইটাই বিশাল কিছু ছিল যে ভাই বলিউড মানেই নাচানাচি, ভুংবাং কমেডি, তারপর হচ্ছে হাবিজাবি স্টোরি, ওটার চাইতে কমপ্লিটলি ডিফারেন্ট ধাঁচের একটা মুভি ছিল এগ ভিলেন। আমার খুব ভালো লাগছিল, অ্যান্ড স্পেসিফিক্যালি ওই মুভির একটা স্পেসিফিক পার্ট, একটা যেখানে ফাইট সিন হচ্ছে আর ওই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা গান বাজতেছে, আমি এতটা গুড ফিল করছিলাম ওই মুভির ওই পার্টটুকু দেখে, যেটা বলার বাইরে। আমি অলওয়েজ ভাবতাম যে বাংলা মুভিতে কেন এইরকমটা হয় না। সো সেই কাজটাই করে দেখাইছে হচ্ছে এই বরবাদ মুভিতে। ভাই এত
সুন্দর লাগছে আমার লাস্ট ফাইটে, যেটা বলার বাইরে। জাস্ট আউটস্ট্যান্ডিং ফাইট করছে। এজন্যই হচ্ছে বরবাদ মুভিটাকে আমি অন্যান্য বাংলা মুভি বা অন্যান্য শাকিব খানেরও অন্যান্য মুভির চাইতে আমি এগিয়ে রাখবো এই লাস্ট ফাইটার কারণে। আর এই মুভিটার মেকআপের কাজ এত জোস, যেটা বলার বাইরে। তারপর এই মুভির বিশেষত্ব যদি বলতে চাই, সেটা হচ্ছে ইউজুয়ালি বাংলা মুভিতে বা অল ওভার ধর ইন্ডিয়ান মুভিগুলোর ক্ষেত্রেও যেটা দেখা যায় যে কেউ যদি হচ্ছে অ্যাকশনে ফোকাস করে, ফাইটে ফোকাস করে, সেই মুভিটা রোমান্টিক স্টাফগুলোর দিকে বা লাভ স্টোরিটার দিকে অত বেশি ফোকাস করতে পারে না। আবার হচ্ছে যেই মুভিটাতে ধরেন লাভ স্টোরিতে ফোকাস করে বা লাভ স্টোরি খুব সুন্দর প্রেজেন্ট করে বা এক্সিকিউট করে, সেই অনুযায়ী অ্যাকশন পার্টটুকু ওই রকম ভাবে এক্সিকিউট করতে পারে না। বাট এই মুভিটাতে ভাই দুইটা দিক এত জোস ভাবে ব্যালেন্স করছে, যেটা বলার বাইরে। যত সুন্দর অ্যাকশন, এত আউটস্ট্যান্ডিং অ্যাকশনও আছে, যদিও খুব যে বেশি ফাইট আছে তা না, যেই ধরেন 2-3টা জায়গায় ফাইট আছে, খুব চমৎকার ভাবে এক্সিকিউট করছে আর দেখতে ভালো লাগছে। আমি ফিল পাইছি যে না, আমি আসলে একটা অ্যাকশন মুভি দেখতেছি। আবার যদি আপনি ওই পাশে ধরেন যে হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটা লাভ স্টোরি দেখাইছে, লাভ স্টোরি টানা পড়েন কি কারণে এটা লাভ স্টোরিটা তাদের ফলাফল পাচ্ছে না বা হচ্ছে গুড এন্ডিং হচ্ছে না কেন, বা তাদের মধ্যে কেন মিল হচ্ছে না, এত চমৎকার ভাবে ফুটায় তুলছে, যেটা বলার বাইরে। এবার আসেন হচ্ছে আরেকটা ব্যাপার, যে এই মুভিটার যে ক্যারেক্টার আরিয়ান মির্জা, শাকিব খানের যে ক্যারেক্টারটা, ভাই মানে সে যখন হেঁটে আসে বোঝা যায় যে না, এটা একটা সিরিয়াস লেভেলের কিছু কোনো একটা ক্যারেক্টার। শুধু যে অ্যাকশন দিয়ে বা ডায়লগ দিয়ে যে ও আরিয়ান মির্জা সেই কিছু একটা, জাস্ট ডায়লগ দিয়ে না, অ্যাটিটিউড দিয়েও বুঝাইছে যে না, এই ক্যারেক্টারটা বিশাল একটা ক্যারেক্টার। তার হেঁটে আসা বলেন, কথা বলার ধরন বলেন, আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা শাকিব খানকে মাথায় রেখেই করা হয়েছে। আর আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা শাকিব খান ছাড়া অন্য কেউ এত চমৎকার ভাবে এক্সিকিউট করতে পারবে কিনা আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। কারণ এই টাইপের অরা সব হিরো তৈরি করতে পারবে না বা সব হিরো এক্সিকিউট করতে পারবে না ঠিক এইভাবে। সো এটা অফকোর্স এটার জন্য হ্যাটস অফ দিতে হয় শাকিব খানকে। যদিও এই আমার শাকিব খানকে প্রশংসা করা অনেকেই সহ্য করতে পারে না, অনেকেই পছন্দ করে না, যে কেন শাকিব খানকে অযথাই প্রশংসা করি। ভাই তার এই বিশাল চেঞ্জ, এটা আসলে একসেপ্ট করতে হবে। যদিও আপনি শাকিব খানকে পছন্দ না করেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, বাট তার কাজকে অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করতে হবে, সে যেহেতু চেষ্টা করতেছে। ওকে, এই মুভির আরো একটা বিশেষত্ব হচ্ছে অন্যান্য ইউজুয়ালি বাংলা মুভিতে বা আগের শাকিব খান নিজেও যে টাইপের মুভিজ করতো, তখন দেখা যাইত যে মুভিগুলোতে এমন একটা ক্যারেক্টার থাকতো শাকিব খানের ফ্রেন্ড হিসেবে বা হিরোর ফ্রেন্ড হিসেবে, তার কাজ হচ্ছে কমিক রিলিফ দেয়া, এমন মানে ফানি কথা বলা বা জোকস বলে হচ্ছে কমিক রিলিফ। কিন্তু বাংলাদেশের মুভিজগুলোর ক্ষেত্রে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে ওই যে হিরোর ফ্রেন্ড হিসেবে যে থাকে, যার কাজ হচ্ছে কমেডি প্রোভাইড করা, আলটিমেটলি ওইটা আসলে ক্রিঞ্জ স্টাফে পরিণত হয়েছে। কারণ হচ্ছে সে বিভিন্ন ক্রিঞ্জ স্টাফ করবে, বিভিন্ন ক্রিঞ্জ কথাবার্তা বলবে, এতেই হচ্ছে মানুষজন হাসবে। সোনার গায়ের কেক সোনা দিয়া বানাইছে, এরকম সিনারিওতে পরিণত হয়েছিল বাংলা মুভির। মানে ওইরকম অ্যাকচুয়াল কমেডির পরিবর্তে ক্রিঞ্জ স্টাফ প্রোভাইড করতো, যার ফলে এই ব্যাপারটা দেখতে দেখতে মানে স্মার্ট অডিয়েন্স যারা, তারা অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল যে ভাই আর কত সেম টাইপ শিট আর কত। কিন্তু এই মুভিটা থেকে এরকম কোনো কিছুই রাখা হয় নাই যে অ্যাজ এ ফ্রেন্ড একটা কমেডি টাইপ কোনো একটা ক্যারেক্টার থাকবে, যার কাজ হবে হচ্ছে ফানি স্টাফ প্রোভাইড করা। এই কারণেও মুভির গুরুত্ব বা মুভিটার যে ওয়েট বা কিভাবে বুঝায় যে এটা যে একটা সিরিয়াস মুভি, এই বিষয়টাকে হালকা করে দেয়। যদি এরকম একটা ক্যারেক্টার থাকতো তাহলে মুভিটাকে হালকা করে দিত, এন্ড মুভির ওই মজাটা পাইতাম না, সিরিয়াস স্টাফটা ফিল করতে পারতাম না। এটা একটা গুড পার্ট এই মুভির। এরপর আসেন হচ্ছে এই মুভির গান। এই মুভির প্রত্যেকটা গান ডিফারেন্ট ধাঁচের, একটা গানের সাথে আরেকটা গানের কোনো মিল নাই বলতে, একটা রোমান্টিক সং যেটা কমপ্লিটলি রোমান্টিক, একটা আইটেম সং কমপ্লিটলি আইটেম সং, একটা ধরেন স্যাড সং কমপ্লিটলি স্যাড সং, একটা হচ্ছে ধরেন ওই যে গ্যাংস্টার টাইপ রকস্টার টাইপ একটা সং, ওইটা হচ্ছে সম্ভবত নোবেলের একটা সং ছিল, খুব চমৎকার গান গেছে নোবেলের গান নিয়ে তো অফকোর্স, কণ্ঠ নিয়ে তো অফকোর্স কোনো কথা হবে না, বাট তার পার্সোনাল লাইফ বা তার পার্সোনাল কাজকর্ম সেটা ডিফারেন্ট ব্যাপার, ডিফারেন্ট ইস্যু, বাট সে গান চমৎকার গায়। একটা গান আছে মহামায়ান, সে খুব চমৎকার করছে। তারপর ধরেন স্যাড গানটা যে ওই যে নিঃশ্বাস, প্রতি নিঃশ্বাসে তোমার, তারপর আরেকটা স্যাড সং আছে একদম শেষে, ওটাও ভাই চমৎকার করছে। তারপরে আসেন হচ্ছে এই মুভিটার স্টোরি টেলিং। ভাই এই মুভিটার স্টোরি টেলিং এত চমৎকার, দেখা গেছে যে লাস্ট পোর্শনে কি হবে এটা আমাদেরকে শুরুতেই দেখা যাচ্ছে, শুরুতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটে আমাদেরকে দেখা যাচ্ছে যে লাস্টে কি হইতে যাচ্ছে, মানে লাস্টে আপনি যে কি শক পেতে যাচ্ছেন বা কোন লেভেলের জিনিস পাইতে যাচ্ছেন সেটার একটা গ্লিমস আমাদেরকে শুরুতেই দিয়ে দিয়েছে, যার ফলে আমি শেষে কি হবে ওটা দেখার জন্য আমি উদ্গ্রীব হয়েছিলাম যে সেই লেভেলের একটা অ্যাকশন প্রোভাইড করবে বা সেই লেভেলের টুইস্ট বা কিছু একটা প্রোভাইড করবে, সেটার গ্লিমস আমাদেরকে প্রথমে দিয়ে দিচ্ছে। এবং পুরো মুভিটাই হচ্ছে মনে করেন যে পাস্ট প্রেজেন্ট করে কাটা হয়েছে। শুধুমাত্র এই এডিটিং এর থ্রুতে এই মুভিটাকে অনেক ইন্টারেস্টিং বানায় হয়েছে। মুভিটা কিন্তু লিনিয়ার স্টাইলে যেতে পারতো, যে নায়িকার সাথে পরিচয় হয়েছে, এই ঘটনা ঘটছে, তারপরে এই ঘটনা ঘটছে, শেষ হয়েছে, তারপরে হচ্ছে তাকে ট্রায়ালে নেওয়া হয়েছে, কোর্টে নেওয়া হয়েছে, তারপরে এই ঘটনা ঘটছে, একদম এইভাবে কিন্তু যেতে পারতো। কিন্তু মুভিটা কিন্তু এইভাবে যায় না। মুভি একবার পাস্ট প্রেজেন্ট একদম ধরেন পাস্ট প্রেজেন্ট ফিউচার আই মিন ধরেন একদম লাস্ট পার্ট মাঝখানে কি ঘটছে সেটা, আবার হচ্ছে হিরোর ছোটবেলার স্টোরি, আবার হচ্ছে হিরোর বাবার
কয়েক বছর আগের স্টোরি। সো এইরকম অনেকগুলো টাইম লাইন এখানে একসাথে করা হয়েছে, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। মানে স্টোরি টেলিংটা ইন্টারেস্টিং, স্টোরিটাও তো ইন্টারেস্টিং এবং স্টোরি টেলিংটাও ইন্টারেস্টিং হয়েছে এই মুভিটার ক্ষেত্রে। তারপর আসেন হচ্ছে এই মুভিটার মিউজিক, ভাই এত চমৎকার করছে মিউজিক, স্পেশালি হচ্ছে ভিলেনের জন্য ডেডিকেটেড মিউজিক রাখা হয়েছে। ধরেন ভিলেন যখন এন্ট্রি নিছে, এই দাঁড়া এই এরকম একটা মিউজিক, ডেডিকেটেড মিউজিক ফর ভিলেন। তারপরে হচ্ছে শুধুমাত্র মিউজিক না, ব্যাকগ্রাউন্ডে ভয়েস বাজতেছিল, এই টাইপের ভয়েস বাজতেছিল ব্যাকগ্রাউন্ডে, যেটা হচ্ছে আলাদা লেভেলের ফিল দেয়। যদিও হচ্ছে ফিলটা আমি যখন ওটিটিতে দেখলাম বা ছোট স্ক্রিনে দেখলাম, ওই ফিলটা পাইনি যেটা কিনা হলে পাইছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেটা আমার শুরুতেই বলা দরকার ছিল সেটা হচ্ছে এই মুভিটা হচ্ছে অবভিয়াসলি বড় স্ক্রিনে দেখার মতো মুভি। এই মুভি আমি কারণ হচ্ছে হলে দেখার সময় যে ফিলটা পাইছি, আর হলে আরেকটা ব্যাপার আছে যে হচ্ছে মানুষজন চিল্লায় ওঠে, তো অনেক সুন্দর সুন্দর জায়গায়, সো এটা আলাদা লেভেলের একটা ফিল দেয়, যেটা কিনা হচ্ছে এই ছোট স্ক্রিনে ওই ফিলটা আমি পাই নাই। সো আমি যেটা বুঝলাম যে আপনি কখনোই হচ্ছে আপনি যদি ওটিটিতে দেখে থাকেন, হলে যদি না দেখে থাকেন, ওই ফিলটা পাবেন না যে ফিলটা হচ্ছে হলে পাইতেন। ভাই এটা কমপ্লিটলি ভাই অন্য লেভেলের মুভি, যেটা হচ্ছে হলে একটা আলাদা লেভেলের ফিল দেয়। প্রজেক্টর দিয়ে বড় করে দেখেন, সেটা আলাদা ব্যাপার। ওকে, এবার আসি এই মুভির বেশ কিছু মাইনাস পয়েন্টে বা নেগেটিভ পয়েন্টস। তার মধ্যে অফকোর্স সেটা হচ্ছে এই মুভি একটু বেশি ওভার দি টপ, ঠিক আছে, একটু বেশি, মানে খুবই আনরিয়েলিস্টিক মারপিট, খুবই আনরিয়েলিস্টিক স্টোরি বলা যায়, মানে অ্যাকশনের দিক থেকে। কারণ হচ্ছে দেখা গেছে একের পর এক মার্ডার হচ্ছে, পুলিশের কোনো খবর নাই, পুলিশ দেখাই না। তারপরে হচ্ছে স্পেশালি যিশু সেনগুপ্তর বেশ কিছু কার্যক্রম খুবই আনরিয়েলিস্টিক অ্যান্ড খুবই বেখাপ্পা লাগছে। যে ঠিক আছে, ও যিশু সেনগুপ্তের যে ক্যারেক্টার, সে খুবই খারাপ, খুবই হচ্ছে তার ক্যারেক্টারটাকে সেই লেভেলে উঠাই দিয়ে এমন কিছু জিনিসপত্র দেখাইছে যেটা অতিরিক্ত লেভেলের আনরিয়েলিস্টিক। আচ্ছা ঠিক আছে, মানলাম বাংলাদেশে সে বিশাল মাপের খুনটুন করে বেড়াইছে, মার্ডার করে বেড়াইছে, তাকে ধরতে পারে নাই। বাট যদি দেখান যে একটা ক্যারেক্টার বিদেশি ইউরোপ আমেরিকাতে গিয়েও মার্ডার করতেছে অ্যান্ড তাকে ধরতেছে না পুলিশ, সো এটা খুবই আনরিয়েলিস্টিক, একদম মানে যাই না কোনোভাবে। অ্যান্ড অনেক জায়গায় হচ্ছে এই ব্যাপারগুলো খুবই বেখাপ্পা লাগছে। যেমন হচ্ছে সে অনেকগুলো মার্ডার করে দেশ থেকে পালায় গেছে, বাংলাদেশ থেকে পালায় গেছে, তারপর বিদেশে গিয়ে মার্ডার করে আবার বাংলাদেশে ফেরত আসছে। সো তখন আবার ঢুকলো কেমন? একবার যেহেতু সে পালায় গেছে, তার উপর বিভিন্ন অফকোর্স মামলা টামলা আছে তার মাথায়, সো আবার কি হয়ে সে দেশে ঢুকলো। সো এই টাইপের অনেক কিছুই স্টোরির মধ্যে ঘাপলা আছে, যেগুলা এখন যদি আমি চিন্তা করি যে অ্যাজ এ ফিল্ম, আচ্ছা ফিল্মে তো কতই আনরিয়েলিস্টিক, কত স্টাফি হয়, সো ওই চিন্তা করলে সেটা আলাদা ব্যাপার। তারপর হচ্ছে মন্ত্রী মিনিস্টার মেরে ফেলতেছে, কোনো কিছুই হইতেছে না, পুলিশ ধরতে পারতেছে না, বা কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না। যদিও ইনভেস্টিগেশন টাইপ তো আর মুভি এটা না, এটা অ্যাকশন ঘরানার মুভি, সো ওই পুলিশের পার্টটুকু কাইন্ড অফ ইগনোরই করা হয়েছে, যে পুলিশরা কিছু করতে পারতেছে না এই টাইপের। আচ্ছা এটা আমরা কমপ্লিটলি কাল্পনিক একটা শহর দেখছি, বা কাল্পনিক একটা দেশ দেখছি, কাল্পনিক একটা স্টোরি দেখছি, সো এখানে আমি রিয়েল লাইফ মিলাইলে তো হবে না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। তারপর হচ্ছে যিশু সেনগুপ্তর এন্ডিংটাও আমার কাছে মনে হয়েছে যে যেই অরা নিয়ে হচ্ছে তাকে প্রেজেন্ট করা হয়েছে যে সে সেই লেভেলের কিছু, বাট এন্ডিং এ গিয়ে মনে হয়েছে মানে তেমন কিছুই তো সে করতে পারলো না। লাস্ট ফাইটটা যদি এরকম সে আরো কি বলে এটাকে, আরো ডিফেন্ড করতে পারতো, আরো হচ্ছে অ্যাটাক করতে পারতো হিরোকে, সেই ক্ষেত্রে হয়তো আরেকটু জমতো। তার ক্যারেক্টারটা যেই অরা নিয়ে এস্টাবলিশ করা হয়েছিল, ওই অরাতে হচ্ছে এন্ডটা হয় না, এন্ডটা মনে হয়েছে ইজিলি কুবকাত করে ফেলছে। অ্যান্ড আই থিঙ্ক আরেকটু সময় দেওয়া দরকার ছিল যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা। এটা ওই যে সেম অ্যানিমেলেও সেম ঘটনা ঘটছে, যে হিরোকে রণবীর কাপুরকে এত পরিমাণ টাইম দিছে, তারপরে হচ্ছে ওই ববি দেওয়াল ছিল, রাইট, ববি দেওয়ালকে অত বেশি একটা টাইম দেয় না, এখানেও সেম কাজ করছে। ওকে, এনিওয়ে এবার আসেন হচ্ছে বেশি একটা ছোট পার্ট যদি বলতে চাই এই মুভির ব্যাপারে, সেটা হচ্ছে মুভিটা মোটামুটি পুরাটাই ইন্ডিয়াতে শুট হয়েছে, খুব কম পরিমাণ মনে হয় বাংলাদেশে শুট হয়েছে, বা নাও হইতে পারে, না হয়েছে কিছু শুট হয়তো বাংলাদেশে হয়েছে, বাট ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়াতে শুট হয়েছে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্টর অ্যাক্ট্রেস ইন্ডিয়ার, মানে মেইন কয়েকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছাড়া, যেমন ধরেন শাকিব খান, মিশা সওদাগর, তারপরে হচ্ছে আর দুই একটা মেইন ক্যারেক্টার, ইন্তেখাব দিনার, এরকম আর দুই, তারপর হচ্ছে ফজলুল হক বাবু, এরকম আর কয়েকটা প্রাইম কয়েকটা ক্যারেক্টার ছাড়া বাকি সব ক্যারেক্টার হচ্ছে ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে, যা বুঝলাম। এই জন্যও হয়তো বা একটু আমরা অন্যরকম ফিল পাইছি, যে দেখা যাচ্ছে বাংলাদেশের পরিচিত মুখগুলাই, ওই যে পরিচিত ভিলেন কয়েকটা আছে, তারপর হচ্ছে পরিচিত সাইড অ্যাক্ট্রেস আছে, অ্যাক্টর আছে, তাদেরকে নিলে আমরা ওই আগের ফিলটাই পাই। সো নতুন অনেক মুখ দেখাতে ওই ফিলটা হয়তো পাই না, এই জন্য ডিফারেন্ট নতুন একটা ফিল পাইছি বরবাদ মুভিতে। আর হচ্ছে আরেকটা ক্যারেক্টারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে জিল্লু মাল দেয়, জিল্লু হেলিকপ্টার খবর দেয়, ভাই জিল্লু ক্যারেক্টার আমার কি পরিমাণে ফেভারিট। এই ক্যারেক্টার দিয়ে কিন্তু কোনো কমেডি করে নাই, কোনো ধরেন বিট্রিয়ালের পার্ট রাখে নাই, বিট্রিয়াল করলে আমার মেজাজ খারাপ হইতো। এত সুন্দর চমৎকার বিশ্বস্ত ট্রাস্টেড ক্যারেক্টার, এটা অন্য লেভেলের ফিল দিয়েছে, যেটা হচ্ছে মানে কখনো বাংলা সিনেমাতে এর আগে রাখা হয়নি। আমি হলিউডে দেখছি, যেটা আমি এক্সাম্পল দিচ্ছি আমার আগে আলফ্রেড ব্যাটম্যানের বিশ্বস্ত সহকারী, এরকমটা ফিল পাইছি আমি বরবাদের এই ক্যারেক্টারটার সাথে। এরপর আসেন হচ্ছে এই মুভির ল্যাঙ্গুয়েজ। এই মুভির ল্যাঙ্গুয়েজ না, অ্যাকচুয়ালি হচ্ছে এই মুভির যে মেইন ক্যারেক্টার আরিয়ান মির্জা, তার কথা বলার স্টাইল, সে কিন্তু যে আমি ভাত খাবো, আমি ভাত খাই, বা হচ্ছে আমি তোকে না পেলে আমি বাঁচবো না, এইভাবে কথা সে বলে না। সে বলে আমি তোরে না পাইলে আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, আমি আমার অতীত নিয়েও ভাবি না। সো তার কথা বলার স্টাইলটাই হচ্ছে অন্যরকম।
অ্যান্ড এই ব্যাপারটাই হচ্ছে তাকে আরো আরো আমার মনে হয়েছে যে আরো বেশি কানেক্টেড ফিল করতে পারছি আমরা তাকে এই আরিয়ান মির্জার সাথে। যদি সে নর্মাল শুদ্ধ ভাষায় কথা বলতো তাহলে হচ্ছে তার ওই অ্যাগ্রেসিভ ব্যাপারটা হয়তো ফিল করা যেত না, আমার যেটা মনে হয় পার্সোনালি। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ইথিকা পাল। ভাই ইথিকা পালকে নিয়ে কি যে বলতে বুঝি না, এই মেয়েটার মানে প্রবলেম কি? সে একের পর এক ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে, ঘটনা কি? হ্যাঁ, সে বাংলাদেশি মুভি করে সেটা ব্লকবাস্টার হয়, সে ইন্ডিয়াতে তার কলকাতায় মুভি করে সেটাও ব্লকবাস্টার হয়, ঘটনা কি? আই ডোন্ট নো। মানে যাই বলেন না কেন কি একটা ব্যাপার আছে ইথিকা পালের মধ্যে। ও যখন হাসে ভাই চমৎকার লাগে। আর যদিও ইথিকা পালের হাসিটা হচ্ছে অনেকটা বাংলাদেশের ডানা ভাই জোসের মতো লাগে, আই ডোন্ট নো ভাই, বাট ভালো লাগে জোস। ভাই অ্যাক্টিং যে করছে ইথিকা পাল ভাই এত জোস, স্পেশালি ইমোশনাল জায়গাগুলোতে বা হচ্ছে কান্নার জায়গাগুলোতে। এই জন্য মাঝে মধ্যে বলতে ইচ্ছা করতেছিল যে অভিনয়ের জন্য ইথিকা পাল সেরা রে। খুব চমৎকার অভিনয় করছে। ওভারঅল আই লাভ দিস মুভি ম্যান। বরবাদ যদিও হচ্ছে ওরকম সিগনিফিকেন্ট কোনো স্টোরি না, সিম্পল লাভ স্টোরি। সিম্পলও না ঠিক, এটার মধ্যেও তো ব্যাপার আছে অনেক কিছু। তারপরেও ধরেন মানে ওই অতিরিক্ত কমপ্লিকেটেড টুইস্টে ভরপুর কোনো স্টোরি না। তারপরে হচ্ছে মুভির মেকিংটা বা এক্সিকিউশনটা এত চমৎকার যে দেখতে ভালো লাগছে পুরোটা টাইম। বোর লাগার তো কোনো অপশনই নেই। কিছু ব্যাপার আছে, আইকনিক কিছু সিন আছে এই মুভিতে। ওই যে বলেন গাড়ির উপর উঠা বসা বলেন, তারপরে হচ্ছে ওই যে হেলিকপ্টার সামনে রেখা সে হচ্ছে ওই যে গায়ের কি জড়ায় টাওয়ালের মতো সাদা জড়ায় যে যায়। ও বাই দ্য ওয়ে টাওয়ার কথা বলাতে মনে পড়লো যে শাহিদ খানের ওই যে লুক কোনাকার এরকম দাঁড়িয়ে, এটা দেখে আমি ফার্স্টে ভাবছিলাম এটা কি ক্রাটোস ফ্রম গড অফ ওয়ার নাকি, পরে দেখলাম না এটা হচ্ছে আমাদের শাকিব খান। এনিওয়ে যে এই ছিল অল ওভার বরবাদ নিয়ে আবারও আমার কথাবার্তা। অ্যান্ড আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন মুভি সম্পর্কে। আর ওটিটিতেও যদি দেখেন নতুন করে আমাকে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো। যাই হোক, কথা